আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়িতে হঠাৎ ইট মারল কে, জানা গেল রহস্য। গতকাল গণমাধ্যমে এই ধরনের একটা খবর ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ইট মারা হয়েছে। খবরটা শুনেই আমি খানিকটা হতবাক হয়ে পড়ি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর নিরাপত্তার অবস্থা যদি এরকম হয় তাহলে তা খুবই দুঃখজনক। খবরটিতে যখন চোখ বোলাই তখন কমেন্ট বক্সে অনেক ধরনের সন্দেহের কথা নেটিজেনরা বলল। কেউ কেউ বললেন যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেউ না কেউ এই হামলা করে থাকতে পারে, দূর থেকে ইট ছুঁড়ে মারতে পারে। কিন্তু একটা সন্দেহ থেকেই গেল যে প্রধানমন্ত্রীর সঙ্গে তো বিশেষায়িত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, তাহলে কেন হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো? প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের কাছেও একটা বড় প্রশ্ন। তো যাই হোক, আজকে সেটার রহস্য খোলাসা হয়েছে। দেখুন, কদিন আগে আমরা একটা ইন্টারভিউ করেছিলাম কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীকের। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কথা বলেছিলেন ওই সাক্ষাৎকারে। তখন তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, তিনি অত্যন্ত কনসার্ন একজন মানুষ। তিনিও গণ অভ্যুত্থানের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত 17 বছরে নানাভাবে বঞ্চিত এবং নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং পরীক্ষিত একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে তিনি অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে দেখছেন। এই ধরনের মন্তব্য করলেন কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক। দর্শক, তো তখন আশ্বস্ত হলাম, কিন্তু গতকালকের এই খবরে আবার উদ্বেগ বাড়লো যে এটা কাঙ্ক্ষিত নয়। কারণ এই যে দেখুন, যখন আমাদের কূটনীতি বহু বৈচিত্র্যের মধ্য দিয়ে একটা নতুন দিগন্তে প্রবেশ করছে, বিশেষ করে পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, জাপানের সঙ্গে আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি, তখন একটা খবর চাউর হয়েছে যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসির অংশ হিসেবে 1981 সালের ষড়যন্ত্র আবার বাস্তবায়ন করা হয় কি না। তো দর্শক, আজকে সেই রহস্যের খোলাসা হয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি, যেটা আমরা পেলাম তথ্য, সেই তথ্যটি আপনাদেরকে দিতে চাই। এই যে একটি ছবি রয়েছে, দেখুন যে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলার একটি দৃশ্যপট। একটা ইট প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা বহর আছে সেখানে ছুড়ে মারা হয়েছিল। তো সেই বিষয়ে আমরা যে তথ্য পেয়েছি এটা দিতে চাই। ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি বহরে কোন ধরনের ইট নিক্ষেপের ঘটনা ঘটেনি। এটা হচ্ছে আজকের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ এবং নিবিড় তদন্ত শেষে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান নিশ্চিত করেছেন মহাসড়কে পড়ে থাকা একটি ইটের ছোট টুকরো সামনের একটি গাড়ির চাকার চাপে দুর্ঘটনাবশত ছিটকে পেছনের গাড়ির উপর এসে পড়েছিল। সোমবার সকাল 8:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুর বীজ বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 49 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর বরিশালের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে একে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলা বলে দাবি করে থাকেন। দেখুন, মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা ছিল না, মূলত রাস্তার উপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী গাড়ির চাকার চাপে ছিটকে গিয়ে ওই
গাড়ির সামনের কাছে পড়েছিল। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত নিশ্ছিদ্র ছিল এবং পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকেও বিস্তারিত ব্রিফ করা হতে পারে, এখন পর্যন্ত ব্রিফ করা হয়নি। প্রিয় দর্শক, যে কথাটি আমরা বারবার বলছি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, সরকার প্রধান হিসেবে তারেক রহমানের সুপার সিকিউরিটি প্রয়োজন। কারণ আসলে নানা ধরনের গুজব, গালগল্প, তথ্য অপতথ্য ছড়াচ্ছে যে এই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা হবে। সেই ব্যাহত করবার জন্য নানা ধরনের জাল এখন বোনা হচ্ছে। সেই সব জাল বা ফাঁদের মধ্যে কেউ পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ গণতন্ত্রের পথ থেকে ছিটকে পড়বে। তো এইরকম একটা খবর, গুজব, আশঙ্কার মধ্যে যখন এই ধরনের আবার তথ্য ছড়িয়ে যায়, তখন কিন্তু আরো ডালপালা গজাতে থাকে এবং নানা ধরনের ষড়যন্ত্রের তথ্য এবং তথ্য আমাদের সামনে আসে। তো যাই হোক, আজকে এটা পরিষ্কার হলাম আমরা, দর্শকদের মধ্যে, অগণিত সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটা নিশ্চয়ই দূর হবে। দেখুন, গণ অভ্যুত্থানের পর একটি নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। তো আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট এবং সমস্যা ছিল নির্বাচনকালীন সরকার নিয়ে। আপনারা জানেন যে ৯০ দশকে, বিশেষ করে ৯১ জামাতের সহযোগিতায় বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবার ১ বছর পেরোতে না পেরোতেই আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে যুগপৎ আন্দোলন শুরু করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। ফলশ্রুতিতে ৯৬ একটা নিয়ম পূরণের নির্বাচন দেয় বিএনপি। এরপর সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার এর ব্যবস্থা নতুন সংসদে পাশ হয়। এরপর আমরা দেখেছি যে ৯৬, ২০০১ এই দুটি নির্বাচন খুব সুন্দরভাবে সম্পন্ন হয় তত্ত্বাবধায়কের মাধ্যমে। কিন্তু বিপত্তি বাধে ২০০৬ সালে, যখন বিচারপতির বয়স বাড়ানো হয়। সেটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়। এই সুযোগে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় মঈন ইউ আহমেদের সরাসরি মদতে একটি কৃত্রিম সরকার প্রতিষ্ঠিত হয়, যেটা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। সেই সরকার পরবর্তীতে ২০০৮ সালে ডিসেম্বরে নির্বাচন দেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দীর্ঘ ১৭ বছর ভোটবিহীন নির্বাচন আমরা দেখি আওয়ামী লীগের তত্ত্বাবধানে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও সেই ২০০৮ নির্বাচনে মাত্র ২ বছর পরেই বাতিল হয়ে যায়, কোর্টের ঘাড়ে বন্দুক রেখে। তো দর্শক, আপনারা জানেন গণ অভ্যুত্থানের পর সেই বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করা হয়, রিট করা হয়। তো সেই রিটে হাইকোর্ট রায় দেয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও চূড়ান্তভাবে জানায় যে হাইকোর্টের রায়টি যথার্থ রয়েছে। তার মানে এখন আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে সেটি অধিকতর গ্রহণযোগ্য হবে। মানুষ ভোট দিতে পারবে। আগের মতো রাতের ভোট বা ভোটবিহীন নির্বাচন আর হবে না। যেটা আমাদের মূল সংকট, সেই সংকট উত্তরণের পথে আমরা খানিকটা এগিয়ে গিয়েছি বলা যায়। এখন এই গণতান্ত্রিক ধারা যদি ব্যাহত করা হয়, তাহলে বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। তো সুতরাং গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে, নিরবচ্ছিন্ন রাখতেই আমরা যেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি না হয়, দেশ যেন আবারও কোনো গণতন্ত্রহীন সরকার ব্যবস্থার মধ্যে প্রবেশ না করে, সেই চেষ্টা নাগরিক হিসেবে সবারই করা উচিত। আমরা চাই না কোনো অস্থিতিশীল পরিস্থিতি। আমরা চাই না আবারও ১৯৮১ সালের মতো কোনো ষড়যন্ত্রের ফাঁদ। আমরা চাই না ৮২ থেকে ৯০ পর্যন্ত এরশাদ সরকারের মতো স্বৈরাচার। আমরা চাই না গত ১৭ বছর ধরে তথাকথিত গণতন্ত্রের নামে যে গণতন্ত্রহীনতা, ভোটহীন নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতাহীন ব্যবস্থা, আমরা ফ্যাসিবাদী সেই ব্যবস্থাকে আর দেখতে চাই না। সুতরাং বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থাকে অবশ্যই নিশ্ছিদ্র এবং নিরবচ্ছিন্ন করতে হবে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা। যদি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েই শঙ্কা থাকে তাহলে জনগণ তো দূরের কথা, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো বাংলাদেশের মানুষ পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা পায়নি। গণঅভ্যুত্থানের পর নানাভাবে নিরাপত্তার হানি ঘটেছে। বিশেষ করে মব সন্ত্রাসের নামে এক ধরনের নৈরাজ্যও কায়েম হয়েছে। এর বিরুদ্ধে শক্ত অবস্থান অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে। নইলে আমরা গণ অভ্যুত্থানের যে পরিপূর্ণ স্বাধীনতা সেটা ভোগ করতে পারবো না। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।